সম্প্রতি গুরুগ্রামের এক ভদ্রলোকের কথা পড়ছিলাম, মানে যার মাসিক আয় প্রায় 7.5 লক্ষ টাকা। 7.5 লক্ষ, বেশ ভালো আয়। হ্যাঁ, কিন্তু তারপরেও বিশাল অঙ্কের বাড়ির ইএমআই, গাড়ির ঋণ আর উঁচু জীবনযাত্রার মান, এগুলো সামলাতে গিয়ে মাস শেষে প্রায় কিছুই হাতে থাকে না। ঠিক, শুনতে অবাক লাগলেও এটা কিন্তু বেশ কমন একটা সিনারিও আজকাল। তাই তো, পরিষ্কার বোঝা যাচ্ছে শুধু অনেক টাকা আয় করাই আর্থিক সচ্ছলতার গ্যারান্টি নয়। একদম ঠিক। আর এখানে আজকের আলোচনার মূল বিষয়, আপাতদৃষ্টিতে বেশ সচ্ছল মনে হলেও অনেকেই সাধারণ কিছু আর্থিক ভুলে আটকে যান। হাতে থাকা বিভিন্ন উৎস আর অভিজ্ঞতার ভিত্তিতে আমরা সেই ভুলগুলো নিয়েই আজ একটু কথা বলবো। আচ্ছা, উদ্দেশ্য তাহলে এই ভুলগুলো এড়িয়ে কিভাবে সত্যিকারের সম্পদ তৈরি করা যায়, তাই তো? হ্যাঁ, আর বলা ভালো অর্থ দিয়ে কিছুটা স্বস্তি বা সুখ কেনা যায়। দারুণ। তাহলে প্রথম ভুলটা দিয়েই শুরু করা যাক। ওই যে খুব শোনা যায় কেরিয়ারের একদম শুরুতে অল্প অল্প করে এসআইপি শুরু করা উচিত। হ্যাঁ, ওই কম্পাউন্ডিং এর জাদু। ঠিক, বলা হয় অনেক তাড়াতাড়ি নাকি অনেক টাকা হয়ে যাবে। এই ধারণার একটা বড় সমস্যা হলো সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। কেরিয়ারের শুরুতে মাসে ওই 1000-2000 টাকা বাঁচিয়ে বিনিয়োগ করার চেয়ে আমার মনে হয় অনেক বেশি জরুরি হলো নিজের দক্ষতায় বিনিয়োগ করা। নিজের দক্ষতায় নতুন কিছু শেখা? হ্যাঁ, নতুন কিছু শেখা, নেটওয়ার্ক বাড়ানো। ভাবুন তো, ঠিকমতো ফোকাস করলে 3-4 বছরে মাসিক 25,000 টাকার বেতন 1,25,000 টাকায় নিয়ে যাওয়াটা কিন্তু অসম্ভব নয়। 25,000 থেকে 1,25,000, বছরে প্রায় 70% গ্রোথ। ঠিক, সেখানে স্টক মার্কেট থেকে বছরে গড়ে 12 বা 15% রিটার্ন আশা করা হয়। তাহলে কোনটা বেশি কার্যকরী? অবশ্যই বেতন বৃদ্ধিটা। ওই দ্য ফার্স্ট 20 আওয়ার্স বইটার কথা মনে পড়ছে। কোনো কিছুতে মোটামুটি দক্ষ হতে তো হাজার হাজার ঘন্টা লাগে না, হয়তো মাত্র 20 ঘন্টা যথেষ্ট। একদম। ওই সময়টুকু 2000 টাকার এসআইপি নিয়ে চিন্তা না করে নতুন কিছু শিখলে আয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়, তাই না? ঠিক। মূল ব্যাপারটা হলো কম্পাউন্ডিং তখনই আসল জাদু দেখায় যখন বিনিয়োগের অঙ্কটা বড় হয়। আচ্ছা, ধরুন কেউ যদি প্রথম 5 বছর দক্ষতা বাড়িয়ে বেতন অনেকখানি বাড়িয়ে নিতে পারেন, তারপর হয়তো মাসে 50,000 টাকা করে বিনিয়োগ শুরু করলেন, তাহলে তো আগের চেয়ে অনেক বেশি টাকা জমাতে পারবেন। অবশ্যই। আগে যে অঙ্ক জমাতে হয়তো অনেক বছর লাগতো, সেটা কয়েক মাসেই হয়ে যাবে। আর তারপর লম্বা সময় ধরে বিনিয়োগ করলে বিশাল অঙ্কের সম্পদ তৈরি সম্ভব। তাই শুরুতেই ফোকাস হোক আয় বাড়ানোয়। বুঝলাম, প্রথমে উপার্জন ক্ষমতা বাড়ানো, তারপর বড় অঙ্কে বিনিয়োগ। আচ্ছা, দক্ষতা বাড়ানোর পাশাপাশি আরেকটা বিষয় তো গুরুত্বপূর্ণ, আয়ের পথটা কেমন? ঠিক, শুধু চাকরির ওপর নির্ভর করলে আয় তো সময়ের সঙ্গে বাধা, তাই না? হ্যাঁ, কাজ করলে টাকা, না করলে নেই। এখানে আসে ব্যবসার পরিধি বৃদ্ধি বা স্কেলেবিলিটি এবং মালিকানার সত্ত্ব বা ইকুইটির ধারণা। ব্যবসার মজা হলো লিভারেজে। লিভারেজ একটু বুঝিয়ে বলবেন? ধরুন জোম্যাটো, তারা যদি তাদের প্ল্যাটফর্মে প্রতি অর্ডারে অতিরিক্ত মাত্র 1 টাকা চার্জ যোগ করে, আর দিনে যদি 13 লক্ষ অর্ডার হয়, তাহলে কোনো বাড়তি লোকবল বা মূলধন ছাড়াই তাদের দৈনিক আয় 13 লক্ষ টাকা বেড়ে গেল। এটাই স্কেলেবিলিটির ক্ষমতা। আসলে সম্পদ মূলত তৈরি হয় ইকুইটি থেকে, সেটা নিজের ব্যবসার মালিকানা হোক বা অন্যের ব্যবসায় বিনিয়োগ, যেমন স্টক মার্কেটে শেয়ার কেনা। শুধু বেতন জমিয়ে ধনী হওয়াটা বেশ কঠিন। কিন্তু সবার পক্ষে তো ব্যবসা করা বা বড় স্কেলে কাজ করা সম্ভব নাও হতে পারে। সাধারণ চাকরিজীবী বা ছোট ব্যবসায়ীরা, তাদের জন্য পথ আছে। যেমন স্টক মার্কেটে ভালো কোম্পানির শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ একটা পথ, অথবা ধরুন নিজের জ্ঞান বা দক্ষতাকে কাজে লাগিয়ে আয়ের নতুন পথ তৈরি করা। যেমন একজন সাধারণ প্রপার্টি ডিলারও কিন্তু তার এলাকার জ্ঞানকে কাজে লাগিয়ে ক্রেতা বিক্রেতাকে যুক্ত করে আয় করেন, এটাও তার জ্ঞানের লিভারেজ। মূল কথা হলো শুধু সময়ের বিনিময়ে আয় না করে কোনো না কোনো অ্যাসেট বা লিভারেজের মাধ্যমে আয় বাড়ানো। ঠিক, কিন্তু আয়ের পথ সবসময় মসৃণ থাকে না। আজকাল তো চাকরির বাজার খুবই অনিশ্চিত। একদম, এআই এর কারণে ছাঁটাই হচ্ছে। হ্যাঁ, আর ভারতে নির্দিষ্ট কোনো সেভারেন্স পে আইনও নেই। হঠাৎ চাকরি গেলে কিন্তু মুশকিল, খুব মুশকিল। এক ট্যাক্সি চালকের গল্প শুনছিলাম, কোভিডে পরিবারের সদস্যকে হারালেন, নিজেও গুরুতর অসুস্থ হলেন, তারপর ব্ল্যাক ফাঙ্গাস। চিকিৎসার খরচ চালাতে গিয়ে বাড়ি বিক্রি, দেনা, একটা দুর্ঘটনা পুরো পরিবারকে পথে বসিয়ে দিতে পারে। সাংঘাতিক। এই জন্যই আর্থিক নিরাপত্তা জাল বা সেফটি নেট থাকাটা অপরিহার্য। এর প্রথম ধাপ হলো জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড, এটা কতটা রাখা উচিত? যাদের বাধা মাইনে তাদের জন্য অন্তত 6 মাসের খরচ, আর যাদের আয় অনিয়মিত, ধরুন ব্যবসা বা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য 12 মাসের খরচ জমিয়ে রাখা ভালো। আর এই টাকাটা কোথায় রাখা উচিত, যাতে দরকারের সময় সহজে পাওয়া যায়? এমন জায়গায় রাখা উচিত যা নিরাপদ এবং খুব সহজে দরকারের সময় তোলা যায়, যেমন লিকুইড মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিট। শুধু টাকাই নয়, এর সাথে মানসিক শান্তিটাও জড়িয়ে থাকে। ঠিক, আর এর সাথে নিশ্চয়ই ইন্স্যুরেন্সও জরুরি। অবশ্যই, যথেষ্ট অঙ্কের স্বাস্থ্য বীমা এবং পরিবারের উপার্জনকারী সদস্যের জন্য বার্ষিক আয়ের অন্তত 20 গুণ টার্ম ইন্স্যুরেন্স থাকা দরকার। এগুলো কিন্তু মাস্ট। একদম। আচ্ছা, আরেকটা ভুলের কথা বলি, ঋণ বা লোন। হ্যাঁ, ঋণের ভুল ব্যবস্থাপনা আর অতিরিক্ত ভোগবাদ, এটা একটা বড় ফাঁদ। অনেক সময় আমরা লোনের শর্তগুলো ভালো করে দেখি না, যেমন ফ্ল্যাট রেট, লোনের সুদ কম মনে হলেও আসলে তো রিডিউসিং ব্যালেন্সের চেয়ে অনেক বেশি সুদ দিতে হয়। ঠিক বলেছেন। আর আজকাল বাই নাও পে লেটার বা ক্রেডিট কার্ডের অফার তো ছেয়ে গেছে, খুব লোভনীয় মনে হয়। হ্যাঁ, মনে হয় যেন জিনিসটা কেনার ক্ষমতা হয়ে গেছে। এই সহজলভ্য ঋণই কিন্তু বিপজ্জনক। এটা আমাদের একটা মিথ্যে সামর্থ্যের ধারণা দেয়, ফলস সেন্স অফ অ্যাফোর্ডেবিলিটি।
অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা বাড়ে। তাহলে উপায়? একটা সহজ নিয়ম হলো যা আপনার প্রয়োজন নেই তা যতই সস্তা হোক কিনবেন না। আর গাড়ি বা অন্য কোনো ডিপ্রিসিয়েটিং অ্যাসেট কেনার সময় চেষ্টা করুন পুরো টাকা দিয়ে কিনতে। বা লোন নিলেও? হ্যাঁ, লোন নিলে অন্তত 20-40 নিয়ম মানতে পারেন। মানে অন্তত 20% ডাউন পেমেন্ট, 4 বছরের কম মেয়াদের লোন, আর মাসিক কিস্তি যেন আপনার আয়ের 10%-এর বেশি না হয়। আচ্ছা। ঋণ কেবল তখনই নেওয়া যুক্তিযুক্ত যখন তা আপনার সম্পদ বাড়াতে সাহায্য করে বা ভবিষ্যতের জন্য ভালো আয়ের পথ খুলে দেয়, যেমন ব্যবসার জন্য মূলধন বা ভালো কোর্সের জন্য এডুকেশন লোন। বুঝলাম। আর এই সব খরচের পিছনে অনেক সময় থাকে আরেকটা চাপ, সামাজিক চাপ, মানে লোক দেখানোর জন্য খরচ। এটা খুব সত্যি, আমাদের সমাজে এটা খুব দেখা যায়। মনে রাখতে হবে, আসল সম্পদ কিন্তু লোক দেখানো জীবনযাত্রায় নয়, বরং আর্থিক নিরাপত্তায় আর নিজের ইচ্ছে মতো বাঁচার স্বাধীনতায়। ওই যে গুরুগ্রামের ভদ্রলোকের কথা বলছিলাম শুরুতে, হ্যাঁ, হয়তো উঁচু জীবনযাত্রার মান বজায় রাখার সামাজিক চাপও তার খরচের একটা বড় কারণ। কিন্তু সমাজকে দেখানোর জন্য তৈরি করা আর্থিক ফাঁদে পড়লে মুশকিলের সময় কিন্তু সমাজ বাঁচাতে আসবে না। ঠিক। নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। তাহলে আজকের আলোচনার মূল ভুলগুলো যদি সংক্ষেপে বলি: ক্যারিয়ারের শুরুতে বিনিয়োগ নিয়ে ভুল ধারণা, স্কেলেবিলিটি ও ইকুইটির গুরুত্ব না বোঝা, আর্থিক নিরাপত্তা জালের অভাব, ঋণের ভুল ব্যবস্থাপনা এবং সামাজিক চাপের কাছে নতি স্বীকার করা। একদম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য, একটু ভাবার মতো। বলুন। জীবনের দায়িত্ব পুরোপুরি কাঁধে চেপে বসার আগে আমাদের হাতে যে কিছুটা হলেও বাড়তি সময় আর এনার্জি থাকে, সেই সময়ের মাত্র 20 ঘন্টা ব্যয় করে যদি এমন কোনো একটা দক্ষতা শেখা যায় যা আপনার আয়ের সম্ভাবনা বা আর্থিক বোঝাপড়াকে সবচেয়ে বেশি উন্নত করতে পারে, সেটা কি হতে পারে? একটু ভেবে দেখুন তো।